আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি সকলেই ভালো আছেন। দর্শক, আবারও হাজির হলাম আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। দেশ এবং বিদেশ থেকে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কন্টিনিউ করবেন, আর কোন জেলা থেকে দেখছেন বাংলাদেশের মধ্যে অবশ্যই জেলার নাম উল্লেখ করবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, কারণ পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন যাতে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। প্রিয় দর্শক, অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন। আর দেরি নয়, শুরু করা যাক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জামায়াতকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হতে শুরু করেছে দেশের রাজনৈতিক অঙ্গন। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের পরিবারের সদস্যরা নামে ও বেনামে শত শত কোটি টাকার সম্পদের মালিক। রয়েছে দামি ফ্ল্যাট, বাড়ি আর ঢাকার কাছেই দামি এলাকায় বিঘার পর বিঘা জমি। দুই মেয়ের নামে বেস্ট হোল্ডিংস ও পাঁচতারা হোটেল লা মেরিডিয়ানে রয়েছে 2 লাখ শেয়ার। পূর্বাচলে রয়েছে 40 কাঠার সুবিশাল জায়গা জুড়ে ডুপ্লেক্স বাড়ি, যার আনুমানিক মূল্য কমপক্ষে 45 কোটি টাকা। একই এলাকায় আছে 22 কোটি টাকার মূল্যের আরো 10 বিঘা জমি। দেশের এক শীর্ষ গণমাধ্যম কালের কণ্ঠ বেনজিরের অবৈধ সম্পদ নিয়ে অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করেছে। এরপর বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার জনাব পিনাক রঞ্জন চক্রবর্তীর একটা বই প্রকাশ নিয়ে একটা অনুষ্ঠান হয়েছিল অবজারভার রিসার্চ ফাউন্ডেশনে। সেখানে নানান কথা এসছে, তার আমেরিকা প্রসঙ্গে কথাটা নিয়ে আমি গতকালই একটা ভিডিও দিয়েছি, কিন্তু এখানে ভারত বর্জন নিয়েও কথা এসছে, এবং এটাকে আমরা কিভাবে দেখব। সুপ্রিম কোর্টে আজকে কি হইল আমি জানি না, আপনারা পুরো ঘটনা জানছেন কিনা। পত্রিকা তো কিছু লেখে না, প্রথম আলোর মতো পত্রিকা লিখছে আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে। আসেন আমরা মানব জমিনের রিপোর্টটা দেখি। তারা মোটামুটি ঘটনাটা তুলে ধরছে। তো খবর ছাপলে কি হাসিনা খালি প্রথম আলোর মতিউর রহমানরাই শান্টিং দিবে? মানব জমিন সাংবাদিকতা করতেছে না? মানব জমিন যদি তুল কালাম লিখতে পারে, প্রথম আলো কেন ধাক্কাধাক্কি লেখে? এই প্রথম আলো কেমন মিসকা শয়তান দেখছেন। আসেন আমরা ঘটনা দেখি কি হয়েছে। মূল ঘটনা হইতেছে, যিনি নির্বাচনটা করবেন, পরিচালনা করবেন, তিনিও আওয়ামী লীগ করেন, কিন্তু কিছু লাল লজ্জা আছে আর কি এখনো। তাই তিনি ভাতিজার পরিকল্পনা অনুযায়ী কারচুপি করতে সম্মত না হয় পদত্যাগ করেন। ভাতিজা মানে বুঝলেন? তাপস, ফজলে নূর তাপস। ওর বাপ শেখ মনি ছিল একটা দখলদার মাস্তান। উর্দু পত্রিকা পাঁচবান দখল করে সেটারে বাংলার বাণী বানাইছিল। আর শেখ মুজিব সেই বাংলার বাণীরে আওয়ামী লীগের মুখপত্র বানাইছিল। লজ্জাও নাই এদের, খালি দখল আর দখল, চুরি আর চুরি। আর এইটা মানে এই সুন্দর গাধা, এটা হচ্ছে একটা মিসকা শয়তান। আদালতটা হাসিনা তাপসে বর্গা দিচ্ছে, ওকালতিটা শেখে নাই কিন্তু তাপস। মামলার দালাল হয়েছে, কেস নেয়, তারপরে কেসে যেতে তো কনফার্ম। তো সবগুলা কেস তো নিতে পারে না, সম্ভব না। বাকি কেসগুলা কমিশন খায়, আর বিচারপতির একটা বাটি চালান দেয়। যেই রাষ্ট্রে আদালত ধ্বংস হয় সেইখানে রাষ্ট্রটাই নাই হয়ে গেছে বলে ধরতে হবে। আর্মি কিন্তু ইনস্টিটিউশন হিসেবে মনে করে তাপস বিডিআরের সেনা অফিসারদের হত্যাকাণ্ডে জড়িত। হাসিনার পরে যদি আর কাউরে আমাদের ধরতে হয় তাইলে মনে রাখবেন এইটা হইতেছে সেকেন্ড ম্যানে, মানে এইটা তাপস, যে আমাদের সেনাবাহিনীর উপরে হাত দিছে আর আদালত বিচার ব্যবস্থাটা ধ্বংস করছে। রাষ্ট্রের দুইটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আপনি ভাইবা দেখেন, যে আদালতে রায় কেনা যায় সেই আদালতে ভবিষ্যতে আপনি কোনো বিচার করতে পারবেন? যাই হোক, তাপস কি করছে? তাপস 3 সেট ব্যালট পেপার ছাপায় আনছে। সেইটা ইউজ করতে বলছে নির্বাচন কমিশনারকে। যে নির্বাচন কমিশনার সেও কিন্তু আওয়ামী লীগ, কিন্তু আওয়ামী লীগে তো এখনো কেউ কেউ আছে যারা একেবারে পয়সা যায়নি। তো তিনি এটা ইউজ করবেন না। তিনি যতজন ভোটার ততটা ব্যালট পেপার ছাপাইছেন। তো নির্বাচন কমিশনার তারপরে পদত্যাগ করেন তাপসের চাপ সহ্য করতে না পাইরা। পত্রিকা লিখতেছে, গত সোমবার নির্বাচন পরিচালনা সংক্রান্ত উপকমিটির আহ্বায়ক সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মনসুরুল হক চৌধুরী ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এই প্রেক্ষাপটে ভোট হবে কিনা, কে আহ্বায়ক হবেন, নাকি উপকমিটির অপর সদস্যরা নির্বাচন পরিচালনা করবেন, এ নিয়ে আজ মঙ্গলবার দিনভর আইনজীবীদের মধ্যে আলোচনা চলে। এই যে তারা 3 সেট ব্যালট পেপার ছাপাইছে, সেটা কোনো পত্রিকায় দেখছেন আপনি? দেখেন নাই। এই যে শোনেন সুপ্রিম কোর্টের একজন প্রবীণ আইনজীবীর কাছে। দেখেন ইলেকশনের অবস্থা, আওয়ামীরা যেখানে থাকবে সেখানে ইলেকশন কোনোভাবেই সুষ্ঠু ইলেকশন হবে না। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন একটি এত ইম্পর্টেন্ট একটি জায়গা, যেখানে
আমরা মনে করি সবাই শিক্ষিত, আমরা বলি বিজ্ঞ, বলি ওদেরকে বিজ্ঞ লয়ার্স, আমিও বিজ্ঞ। কত বিজ্ঞ আমরা এটা দেখেন। 3 sets of ballot papers ছাপাইছে দুলাল আর ফকির মিলে, ফকির মুমতাজ, who was the additional attorney general of this government। 3 সেট, ওইগুলি রাস্তায় পড়ে আছে এখন। ওইখানে যে ইলেকশন করাচ্ছে তারা, ওইখানে সুপ্রিম কোর্টে গিয়ে দেখেন 1,500-এর বেশি পুলিশ, ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। উনারে চিনেন না? উনি কিন্তু ঢাকাইয়া মানুষ, খুবই নাম করা লয়ার। আরও কিছু বক্তব্য শোনেন। এই যে একটা ব্যক্তির আশা আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। যে ব্যক্তি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতা এবং ঢাকা সাউথের মেয়র, এই ব্যক্তি চেয়েছে যে পুরা প্যানেল আমি চাই, সাদা প্যানেল, যেটা আওয়ামী লীগ আওয়ামী আইনজীবী যাদেরকে সমর্থন দিচ্ছেন সে পুরা প্যানেল চায়। যার জন্য ওর এই আশাটা পূরণ করার জন্য সুপ্রিম কোর্ট বারে একটি নজিরবিহীন কাজ হয়ে গেল। এটা একটা কালো অধ্যায় সুপ্রিম কোর্ট বারে। কয়েকদিন আগে ওনার একটা বক্তৃতা ভাইরাল হয়েছিল, আমি দেখছিলাম, আমি খুঁজে টুজে পাইলাম না। এইটা হইতেছে ওনার ফেসবুক প্রোফাইল, ফলো করে রাখেন। ওনার বাড়ি কিন্তু পুরান ঢাকায়, বাগের বাচ্চা। ঢাকায় বৈশা কিন্তু ইনি এইসব বলতেছেন। ওনারে ফলো করেন ফেসবুকে শিগগিরই। তিনি যে শুধু সুন্দর করে বাংলাই বলেন, খুব ভালো বলেন তা কিন্তু না, ওনার ইংরেজি দুর্দান্ত। বাংলাদেশে ওনার লেভেলে ইংরেজি কেউ লিখতে পারে বলে আমার জানা নাই। তো আমি এত কিছু কেমনে জানলাম? এই ভদ্রলোক আমার আর্লি ক্যারিয়ারে ইংরেজিতে চিঠি লিখতে শিখাইছিলেন আমারে। তিনি আমাকে মোহাম্মদপুরের জেনিভা ক্যাম্পে নিয়ে গেছিলেন। সেই সময় তিনি কিছু হিউম্যানিটেরিয়ান কাজ করতেন জেনিভা ক্যাম্পে, আমার ঠিক মনে নাই এক্স্যাক্টলি, অনেকদিন আগের কথা, তো প্রায় 30 বছর আগের কথা। তো ওনার মনে আছে কিনা জানি না, কারণ আমার চেহারা তো চেঞ্জ হয়েছে। তবে ওনার সংস্পর্শে আসার, ওনার কাছ থেকে কিছু শেখার যে সুযোগ আমি পাইছিলাম, সেজন্য আমি ভাগ্যবান। তো বুঝছেন তো কেমন বালের শিষ্য ছিলাম আমি। যাই হোক, নির্বাচন কমিশনার যখন পদত্যাগ করলো, তারপরে আওয়ামী লীগাররা একতরফাভাবে বেআইনিভাবে নতুন নির্বাচন কমিশনার বানায় তার অধীনে নির্বাচন করতে গেছে জোর কইরা। ঝামেলা এটাই হয়েছে। তারা পুলিশ ডাকছে, পুলিশ আচ্ছা মতো বিএনপি জামাত সমর্থক আইনজীবীদের মারাত্মকভাবে পিটাইছে। সাথে 10-12 জন সাংবাদিককে তো পিটাইছেই, আটকায় রাখছে নাকি 2 জনকে। ঠোলার পক্ষ থেকে বলা হয় যে তাদের উপর অতর্কিতে হামলা করছে, তাই পিটাইছে। দেখেন কি বলছে। এই ঠোলার বাচ্চা হাল শুন, সাংবাদিকরা কি হামলা করতে গেছিল নাকি তোগোর উপরে? ওদের পিটাইছিস কেন? মানে ঠোলা হইলে কি জাউড়া হইতে হয় নাকি জাউড়ারাই ঠোলা হয়? 1 নম্বর পয়েন্ট, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনটাও যারা অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে করতে দিতে অক্ষম বা অপারগ, তারা কিভাবে জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দেবে, যেখানে রাষ্ট্র ক্ষমতার পরিবর্তনের প্রশ্ন জড়িত। 2 নাম্বার, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে পেশাজীবীদের একটা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দেশের সর্বোচ্চ আদালত অপারগ। সেই বিচারপতিদের কাছে জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত কোনো অপরাধ, অনিয়ম এবং বৈষম্যের বিষয়ে প্রতিকার চাইয়া কি কোনো ন্যায় বিচার পাওয়া যাবে? 3 নাম্বার, যেই পুলিশ বাহিনী এইভাবে সাংবাদিক এবং সরকার বিরোধী আইনজীবীদের পিটাইতে পারে এবং তারপরে নির্লজ্জভাবে মিথ্যা সাফাই দিতে পারে, তাদের কাছে জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে চাওয়া বা ভোট কেন্দ্রে আসা ভোটারদের মূল্য কতটুকু? তার মানে এইটা বোঝা গেছে তো যে এই হাসিনার অধীনে সব নির্বাচনই এমন হবে। সেটা ইউনিয়ন পরিষদের নির্বাচন হোক, পেশাজীবীদের নির্বাচন হোক আর জাতীয় নির্বাচন হোক, হাসিনার জামানায় সকল নির্বাচন বয়কট করা উচিত। লাভ আছে এতে। ফাঁকা মাঠ পাইয়া ওরা তো মনে করবে আমরা সবাই জিতে যাব। নিজেরা মারপিট করে যদি 2-1 জন জয় বাংলা হয়ে যায়, তাহলে তো দেশের লাভ। দেশ থেকে কয়েকটা জঞ্জাল কমলে ক্ষতি আছে? ক্ষতি নাই, করতে দেন, একাই নির্বাচন করতে দেন। সেটাকে নিয়ে একটু কথা বলতে চাই এবং আমি এই প্রতিটা ইস্যু অ্যাড্রেস করতে চাই। 2-1টা অফ টপিক একটু কথা বলা দরকার। এখানে বাংলাদেশের পররাষ্ট্র সচিব, সাবেক পররাষ্ট্র সচিব জনাব শহীদুল হক কথা বলেছেন। তিনি বলেছেন বাঙালি খুব অনুভূতিপ্রবণ জাতি, সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে নীতি নির্ধারকদের এই সত্য অনুধাবন করতে হবে। আমি জানি না
ওনার বক্তব্যটা শোনার ব্যাপারে আমি কৌতূহলী। উনি আসলে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সাবেক পররাষ্ট্র সচিব হিসেবে ওখানে কিভাবে কথা বলেছেন আমি কোথাও ওনার ডিটেইলড বক্তব্য পাইনি, বাংলাদেশের অন্তত কোনো মিডিয়াতে। এটা পেলে তাকে একটু দেখা দরকার আছে যে আমাদের এই মানুষগুলো ওই জায়গায় গিয়ে আদতে কী কথা বলছেন, কিভাবে বলছেন। এটা অনুভূতি টুতির প্রশ্ন না। বাংলাদেশের উপরে যে অন্যায় অবিচার যেভাবে চাপিয়ে দিচ্ছে ভারত, বাংলাদেশের রাষ্ট্র কাঠামোটাকে ধ্বংস করছে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে গিয়ে, সেই পয়েন্টে কথা বলা উচিত এই রাষ্ট্রের প্রতিটা নাগরিকের। আমি পণ্য বর্জনের প্রসঙ্গে আসব, কিন্তু পিনাকরঞ্জনের আরেকটা কথা একটু বলে রাখি, সেটা হচ্ছে এই ভদ্রলোক যা করছেন, যে ভাষায় কথা বলছেন, মানে একজন পেশাদার কূটনীতিবিদ আমেরিকা সম্পর্কে যে ভাষায় কথা বলেছেন, উইচ ওয়াজ টু সাম এক্সটেন্ট অনেক সারপ্রাইজিং লাগবে, কিন্তু যারা দীর্ঘদিন থেকে তাকে ফলো করেন, আমি করি, কারণ বাংলাদেশ ইস্যুতে আসলেই তাকে কথা বলতে ডাকা হয়, সেখানে উনি অত্যন্ত অ্যাগ্রেসিভ ভাষায় কথা বলেন। বাংলাদেশের 7 জানুয়ারি সংসদীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ কিনা প্রশ্নোত্তর পর্বে জানা হলো পিনাকরঞ্জন সরাসরি সে জবাব না দিয়ে বলেন, কোনো দল নিজে থেকে ভোটে অংশ না নিলে তার দায় বিজয়ী দলের ওপরে বর্তায় না, বিজয়ী দলকে সেজন্য দোষারোপ করাও ঠিক নয়। পিনাকরঞ্জন এই প্রসঙ্গে ভারতের প্রসঙ্গও টেনে আনেন। তিনি বলেন, ভারতীয় নির্বাচন ঘিরে অভিযোগ শোনা যায়, যারা জানেন ভোটে হার অনিবার্য তারা আগে থেকে ইভিএমে কারচুপি নিয়ে সরব হন। কোথাও মানে কোনো দেশেই অজুহাতের অভাব নেই। এবার যে জায়গাটায় আসতে চাইছি সেটা হলো ভারতীয় পণ্য বর্জন প্রসঙ্গের অবতারণা করেন উনি নিজে, এটা নিয়ে এসছেন ওআরএফের কলকাতা শাখার পরিচালক অনুসুয়া বশির রায়চৌধুরী। উনি কি বলেছেন তার আগে তার পরিচয়। আমি ওআরএফে ঢুকলাম, উনি ওখানে সিনিয়র ফেলো এবং কলকাতার যে চ্যাপ্টার সেটার উনি হেড, এবং অনেকগুলো তার ডিগ্রি কি আছে না আছে, উনি পিএইচডি ইন ইন্টারন্যাশনাল রিলেশনস যাদবপুর ইউনিভার্সিটি, আরও কী কী কাজ টাজ করেছেন সেগুলো আছে। আমি ওনার লেখাগুলোর তালিকার মধ্যে ঢুকলাম, এর মধ্যে লেটেস্ট এখন পর্যন্ত উনি সর্বশেষ যে লেখা লিখেছেন এটা মার্চের 16 তারিখ 2024 সাল, ক্রসিং কারেন্টস ইন্ডিয়া চায়না কন্টেনশন অ্যান্ড দ্য তিস্তা কোনান্ড্রাম ইন বাংলাদেশ। এই হচ্ছে তার লাস্ট যে কলামটা। আমি কলামটা একটু চোখ বুলিয়ে গেছি, যেখানে তিস্তাকে কেন্দ্র করে চায়না যেহেতু তিস্তা একটা প্রকল্প নিয়ে হাজির হচ্ছে, সেই তিস্তা প্রকল্প নিয়ে হাজির হওয়াটাকে তিনি ভারতের জন্য এক ধরনের ঝুঁকির চোখে দেখছেন, এবং বাংলাদেশকে উপদেশও দিয়েছেন বাংলাদেশ যাতে এরকম দুটো বিগ পাওয়ারের মধ্যে সঠিকভাবে ব্যালান্সিং করতে পারে। শেষ অংশে এসে ভারতের কাছে উনি রাদার বলেছেন যে তিস্তার ব্যাপারে ভারতের মনোযোগ দেওয়া উচিত, কারণ এটা না হলে কিছুটা সমস্যা তৈরি হবে, কারণ এখানে চায়না অনেক বেশি ইনভলভ হচ্ছে এবং পোস্ট ইলেকশন চায়নার ইনভলভমেন্ট আরও বাড়ার সম্ভাবনা আছে। তিনি সেপ্টেম্বর 4, 2022 সালে আরও বাংলাদেশ নিয়ে লিখেছেন, বাংলাদেশে বিদ্যুৎ আমদানি নিয়ে লিখেছেন, কিন্তু এটা দ্য গোল্ডেন চ্যাপ্টার অফ ইন্ডিয়া বাংলাদেশ ডিপ্লোম্যাসি। প্রধানমন্ত্রী ইন্ডিয়া গিয়েছিলেন সেই প্রসঙ্গে এই কলামটা লেখা। চোখ বোলালাম, মানে বাংলাদেশের স্বর্ণালী অধ্যায়, সেটাই গোল্ডেন চ্যাপ্টার হিসাবে বলছেন। কি অসাধারণ কাজ বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তার মানে আমি বলতে চাইছি, মানে ওনার লেখা পড়লে অনেকের কাছেই টু সাম এক্সটেন্ট আওয়ামী লীগের এক ধরনের প্রোপাগান্ডা যেরকম সেরকম বোঝা যায়। ইনি পণ্য বর্জন নিয়ে বলছেন। আমি একটা জিনিস, এই প্রোফাইলটা বলার উদ্দেশ্য আছে, ভারতের খুবই হাই প্রোফাইল একজন মানুষ উনি, মানে ব্যক্তিগতভাবে এর আগে আমরা সুবীর ভৌমিককে কথা বলতে দেখেছি। সুবীর ভৌমিক বাংলাদেশ ইস্যুতে একটার পর একটা কলাম ডামি নির্বাচনের আগে লিখেছেন, এবং সেগুলোর মূল ফোকাস ছিল অ্যাট এনি কস্ট আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে, যেটা ভারতের স্বার্থের পক্ষে যাবে, কথা ফুল স্টপ। এবং বিএনপি, বিরোধী দল বিশেষ করে বিএনপির প্রতি তাদের তীব্র রাক্ষোভ আছে, কোনোভাবে বিএনপি যাতে ক্ষমতার আশপাশেও যেতে না পারে, এটা হচ্ছে তাদের ফোকাস, এটা করার চেষ্টা করেছেন। আর ইনি একজন একাডেমিশিয়ান, এবং একাডেমিশিয়ানের ভাষাটা আমরা খেয়াল করি, এবং খুবই গুরুত্বপূর্ণ হাই প্রোফাইল একজন মানুষ। আমি আগের দিনই বলেছি ওআরএফ একটা নিজেকে ইন্ডিপেন্ডেন্ট থিঙ্ক ট্যাঙ্ক দাবি করলেও এটা চলে আম্বানিদের টাকায়, এবং বর্তমান ভারতে এই রকম প্রতিষ্ঠান খুব নিউট্রালি ইন্ডিপেন্ডেন্টলি চলবে, সেখানে মানুষজন এমন নিয়োগ করা হবে না যারা এই এক্সিস্টিং গভর্নমেন্টের প্রতি বায়াসড হবে না, এটা আমরা বিশ্বাস করতে প্রস্তুত নই। ভারতেও আস্তে আস্তে সব প্রতিষ্ঠান ভেঙে পড়ছে, এবং ভারতে যেহেতু দীর্ঘদিন থেকে অনেকগুলো প্রতিষ্ঠান তৈরি হয়েছে রাষ্ট্রীয় এবং এনজিও ধরনের, এগুলো ভেঙে পড়তে কিছু বেশি সময় আমাদের চাইতে নেবে। অনুসুয়া বলেন, এই প্রচারণা চলছে প্রধানত মানে ভারতে পণ্য বর্জন নিয়ে সামাজিক মাধ্যমে। জনভিত্তিহীন কিছু মানুষ এভাবে ভারত বিরোধী মানসিকতায় উস্কানি দিতে চাইছেন। অনুসুয়া এ প্রসঙ্গে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন, তাদের স্বরূপ প্রকাশ করে বুঝিয়ে দিয়েছেন এর কোনো জনভিত্তি নেই।
অতএব এই নিয়ে দুশ্চিন্তারও কোনো কারণ নেই। সম্পর্কের ধারাবাহিকতা রক্ষার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর কড়া মন্তব্য বলিষ্ঠ পদক্ষেপ বলে অনুসূয়া মনে করেন। তার মতে রোজা উপলক্ষে পেঁয়াজ রপ্তানিতে ছাড় দেওয়া ভালো কূটনীতি। আমি এই জায়গাটা একটু খেয়াল করি। অনুসূয়া বলছেন, আমরা একটু প্রতিটা শব্দ বোঝার চেষ্টা করি। এই প্রচারণা চলছে প্রধানত সামাজিক মাধ্যমে। ট্রু, বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়া এই ব্যাপারে এখনও খুব বেশি কাভারেজ দেয়নি, যদিও বিশ্ব মিডিয়া এটা নিয়ে নানান রকম কথাবার্তা বলেছে। জনভিত্তিহীন কিছু মানুষ এভাবে ভারত বিরোধী মানসিকতায় উস্কানি দিতে চাইছেন। এর মধ্যে না উনি একটা স্বীকৃতি দিচ্ছেন, মানে আপনি উস্কানি দিচ্ছেন কিসে? ভারত বিরোধী মানসিকতায়। তার মানে বাংলাদেশে ভারত বিরোধী মানসিকতা এক্সিস্ট করে। অনুসূয়া এই ব্যাপারটা স্পষ্টভাবে স্বীকার করছেন, তাই তো? যদি ওই মানসিকতা না থাকে উস্কানি দিচ্ছেন আপনি কিসে? তার মানে উস্কানি আছে বা ওই মানসিকতা আছে, সেটাই আপনি উস্কানি দেওয়ার চেষ্টা করছেন। মিস অনুসূয়াকে একটু বলি, মানে ওনারা তো এত অন্ধত্ব নিয়ে চলেন, এবং অবশ্য না অন্ধত্ব নাও হতে পারে, জেনে শুনে তারা ভেবে থাকতে পারেন যে আমি তীব্র যে ভারত বিরোধিতা, ভারতের প্রতি আসলে শুধু বিরোধিতা না, ভারতের প্রতি বাংলাদেশের মানুষের এই মুহূর্তে আসলে ঘৃণা, বিদ্বেষ, ক্ষোভটা অনেক আগে হয়ে গেছে, এটা ঘৃণা বিদ্বেষ তৈরি হয়ে গেছে। এবং আমি বহুবার বলেছি এটা অত্যন্ত ক্ষতিকর একটা জায়গা, ক্ষতিকর একটা ব্যাপার, ক্ষতিকর পর্যায়ে নিয়ে যাচ্ছে। ঘৃণা তৈরি করা, ভারত তার কৃতকর্মের কারণে এই ঘৃণা আর্ন করছে, যেটা আরও তীব্র হচ্ছে প্রতিনিয়ত। সুতরাং এটা শুধু ভারত বিরোধিতার পর্যায়ে নেই, তাদের এই জায়গাগুলো বোঝা দরকার। অথচ এটাও হতে পারে যে তারা এটা বুঝে শুনেও মনে করেন যে সব কিছুর পরে তীব্র চাপ দিয়ে ভেঙে চুরে এই দেশটার মানুষের মেরুদণ্ড শেষ করে দিয়ে এটাকে একটা করদ রাজ্যে পুরোপুরি পরিণত করবেন, সেটা তাদের ইচ্ছা হতে পারে। বাট ইটস এ রং স্ট্র্যাটেজি আনডাউটেডলি। অনুসূয়া প্রসঙ্গে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন, তাদের স্বরূপ প্রকাশ করে বুঝিয়ে দিয়েছেন এর কোনো জনভিত্তি নেই। মানে প্রধানমন্ত্রী বলেছেন তাই জনভিত্তি নেই, এটা প্রমাণ হয়ে গেল। প্রধানমন্ত্রী বলছেন তার খুব জনভিত্তি আছে। প্রতিনিয়ত আমাদের সামনে নির্বাচন, তথাকথিত নির্বাচন, সেটা 18 হোক 14 হোক, ক্রমাগত এই কথাগুলো উনি বলেন। সুতরাং উনি যখন বলছেন তারপর আর এটা নিয়ে আর বলার কিছু নেই। মানে একজন ভারতীয় তথাকথিত ইন্টেলেকচুয়াল, এটা হচ্ছে তার কাছে যুক্তি। একটা দেশে প্রধানমন্ত্রী যেইভাবে, মানে যুক্তিটাও ঠিকঠাক মতো আসলে দিতে পেরেছেন বলে আমি মনে করি না। এটাকে যদি উনি যুক্তি মনে করেন যে প্রধানমন্ত্রী বলেছে ওর জনভিত্তি নেই, সো আপনি ধরে নিচ্ছেন জনভিত্তি নেই, অথচ আপনি নাকি একটা থিঙ্ক ট্যাঙ্কে কাজ করেন, আপনি স্ট্র্যাটেজিক ইস্যুজ নিয়ে লেখেন, বলেন। মানে এই হচ্ছে আপনার স্ট্র্যাটেজিক জিনিসটা বোঝার জ্ঞান বা বুদ্ধি। অতএব এই নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। মানে প্রধানমন্ত্রী বলেছেন তাই দুশ্চিন্তার কোনো কারণ নেই। তবে না, আমি দুশ্চিন্তার কারণ আছে আসলে বোঝার বিষয় হলো এই ভারতীয় একজনের পর একজন খুবই গুরুত্বপূর্ণ ভারতীয়, উনি কোনো সন্দেহ নাই। আবারও বলছি উনি একজন একাডেমিশিয়ান। ইলেকশনের আগে একজনের লেখাকে আমরা গুরুত্ব দিয়ে, একজন না অন্তত দুজনের লেখাকে আমরা বেশ গুরুত্ব দিয়ে দেখতাম। একজন শ্রীরাধা দত্ত, উনিও একটা থিঙ্ক ট্যাঙ্কে কাজ করতেন, বিবেকানন্দ ফাউন্ডেশন, পরে এখন উনি একটা ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল রিলেশনসের টিচার, ওপি জিন্দাল পাবলিক ইউনিভার্সিটি। আরেকজন হচ্ছে অভিনাশ পালিওয়াল, উনি সোয়াসে পড়ান। এই যারা একাডেমিশিয়ানদের লেখাকে আমরা একটু ভিন্নভাবে দেখতে চাই, এই নারীও একজন, অনুসূয়া বসু একজন একাডেমিশিয়ান, তিনি এই ভাষায় কথা বলছেন। একটা জিনিস বুঝি, যেমন পিনাকরঞ্জন যখন তার ডিপ্লোম্যাটিক যা খোলস মুখোশ, ইজ এ ট্রেইনড ক্যারিয়ার ডিপ্লোম্যাট, সো ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ কি, কীভাবে ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে কথা বলতে হয় সেটা উনি খুব ভালোভাবে জানেন। কিন্তু যখন খসে পড়ে বুঝতে পারি কোথাও না কোথাও ক্ষোভ, রাগ আছে। একজন অনুসূয়া যখন বলেন যে প্রধানমন্ত্রী বলেছেন তাই এটা জনভিত্তি নাই, এটা যদি ওনার কাছে যুক্তি হয়ে থাকে, তাহলে ওনার মানে ওই স্পেশালাইজড ইন্টেলেকচুয়াল নলেজ সরিয়ে রাখি, সাধারণ কাণ্ডজ্ঞানও আসলে নেই। ওনার কাণ্ডজ্ঞান আছে কি না এই প্রশ্ন যে কেউ চোখ বন্ধ করে করতে পারে। খুবই বেসিক কাণ্ডজ্ঞানে থাকা মানুষ মনে করতে পারেন ব্যাপারটা, এটা কোনোদিন যুক্তি হিসাবে অ্যাস্টাবলিশড হয় না। বাংলাদেশে যদি ভয়ঙ্করভাবে এই ক্যাম্পেইন সব তছনছ করে দেয় ভারতীয় প্রোডাক্টকে, তাদের বাজারকে, তাদের প্রতি মানসিকতাকে, মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী কি সেটা স্বীকার করার এফোর্ড করতে পারেন? বরং উনি এটা দেখেননি যে প্রধানমন্ত্রী যদি এই তুচ্ছ ব্যাপারই হয়ে থাকে, তাকে অ্যাড্রেস করে এটাকে আসলে খুব বড় স্বীকৃতি দিচ্ছেন। তার আগে তার দ্বিতীয় যিনি আছেন জনাব ওবায়দুল কাদের দফায় দফায় কথা বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী তো বলেছেনই, কেউ না কেউ বলছি টকশো হচ্ছে বাংলাদেশে নিয়মিতভাবে, আওয়ামী লীগের লোকজন এগুলোর বিরুদ্ধে তুচ্ছতাচ্ছিল্য করার চেষ্টা করছেন। এগুলো করার মাধ্যমেই আদতে এগুলোকে প্রতিষ্ঠিত করা হয়। মিস অনুসূয়া তিনিও আমাদের কাছে একটা ধন্যবাদ প্রাপ্য। উনিও এর মধ্যে এনগেজড হয়ে যখন এটাকে না এটা ব্যাপার না, এটার কোনো ট্র্যাকশন নাই, এটার কোনো ভিত্তি নাই,
কিন্তু উনি এই কথাগুলো বলে এই জিনিসটাকে আরও বেশি আপনি আসলে প্রতিষ্ঠিত করছেন। সুবীর ভৌমিক যখন তার লিস্ট সৌজন্য টৌজন্য বাদ দিয়ে রেগে মেগে যাতা বলেছিল, ভিডিওটা আমরা দেখেছি না, প্রমাণ করা যায়, গায়ে আগুন লাগছে। আনন্দবাজার পত্রিকা, ভারতীয় সরকার অ্যালার্মড হয়েছে, এরকম রিপোর্ট করেছে, তাই তারা এই পেঁয়াজের যে কথা, যদিও পেঁয়াজ ঠিকঠাক মতো আসেও নাই, সেটা বিষয় না, সেই কারণে তারা এটা করছে। সো এরকমভাবে ভারতীয়রাও যখন এই ব্যাপারগুলোতে কথা বলে, রিয়্যাক্ট করে, ফালতু হয় নাই, ভালো হয় নাই, ফালতু একটা স্টেপ হয়েছে, কোনো কার্যকরী না, এরা যত এগুলো বলবে আমরা বুঝে নেব এই পণ্য বর্জন ভারতীয়দের গায়েও চাপ তৈরি করতে যাচ্ছে, ভারতীয়দের প্রতিও চাপ তৈরি করছে, কোনো সন্দেহ নাই। আমি আমার ভিডিওতে একাধিকবার বলেছি, এটা অর্থনৈতিক ইস্যু টিস্যু পরে, আমরা যে জায়গাটা চেয়েছিলাম, এটা এই অনুসূয়া বসুর মতো মানুষ না যারা এই ওআরএফে কাজ টাজ করছে। বিরাট একটা অংশ ভারতে এই সরকার এবং সরকারের সাথে থাকা লোকজনের বাইরে আছে, সাধারণ মানুষ আছে, সিভিল সোসাইটি মানুষ আছে, অন্য রাজনৈতিক দল আছে, ব্যবসায়ীরা আছে, প্রত্যেকের কাছে এই মেসেজগুলো যাওয়া দরকার এবং সেখান থেকে ভারতের ভেতরেই এই ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং হওয়া দরকার যে বাংলাদেশে ভারত চরমতম পাপ করছে, দীর্ঘ সময় ধরে যে পাপের মাসুল ভারতের জনগণও ইনভলভড হয়ে যেতে পারে এই পাপের মাসুলের জন্য। সুতরাং ভারতের জনগণকে, সব লেভেলের ভারতের সব জনগণকেও সতর্ক হতে হবে তাদের সরকারের এই পাপের বিরুদ্ধে এবং সেই পাপের বিরুদ্ধে তাদের কথা বলতে হবে। পণ্য বর্জনের মাধ্যমে এই মেসেজটাই আসলে ভারতের বিভিন্ন পর্যায়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। সফল কতটুকু হবে সেটা সময় বলে দেবে।